গুড মর্নিং সবাইকে, তিথিস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে স্বাগত। সামনেই তো রথযাত্রা, আর আমাদের বাড়ির পাশের মাঠটাতেই কিন্তু রথের মেলা বসে 7 দিন ধরে। আর বেশিরভাগ জায়গাতেই দেখেছি রথের মেলায় চারা গাছের দোকান বসে। এই মেলাতেও প্রচুর গাছের দোকান বসে। যখন যাব নিশ্চয়ই তোমাদেরকেও দেখাবো। কাল থেকেই অল্প অল্প করে দোকানপাট বসতে শুরু করে দিয়েছে। আর এদিকে আজকেও আমাদের পুকুর থেকে ধরেছে মাছ। তোমরা অনেকেই দেখে একটু বোর হবে যে দুদিন পরপরই আমি তোমাদেরকে এত এত মাছ দেখাই। আর আমাদের যেহেতু নিজস্ব ভেরি আছে, তাই মাঝে সাঝেই মাছ ধরা হয়। কিছুদিন আগেই তো বাবা মাছ ফেলেছিল, আস্তে আস্তে সেই মাছগুলো বড় হচ্ছে। এবার দুদিন পরপরই ধরতে হবে। তো আবারও মাছ ধরেছে আর বাড়িতেও পাঠিয়েছিল। এবার আবার বাবা কিন্তু খালি হাতে ওকে পাঠায়নি, ওর হাতে আবার এই কুমড়ো আর কটা আম পাঠিয়ে দিয়েছিল গাছের। বাবা এবার অনেকগুলো কুমড়ো চাষ করেছে, প্রচুর কুমড়ো বিক্রি করেছে। আমি যখন ওই বাড়িতে ছিলাম তখনই হাটে অনেক কুমড়ো পাঠিয়েছিল। তারপরেও পাড়াতে মা কয়েক বাড়িতে আবার কুমড়ো দিয়েছে। তখন যেহেতু আমি আর আনতে পারিনি, কারণ ব্যাগপত্র তো অনেক হয়ে গেছিলো, তাই এই সুযোগে বাবা আবার এই কুমড়ো পাঠিয়ে দিয়েছে। আর আজকে যে মাছগুলো এনেছে তার মধ্যে তো দেখলেই বড় একটা সিলভার কাপ মাছ এনেছে। আর এই মাছের পেটটা জুড়েই শুধু ছিল ডিম। এই বড় বাটির এক বাটি শুধু মাছের ডিম ছিল, মানে ডিমটা বের করে নেওয়ার পরেই মাছটা একদম মনে হচ্ছিল কোনো মাংসই নেই। তো মাছ কাটার আগেই আমি পাট শাক আর আলু পটলের তরকারিটা রান্না করে নিয়েছিলাম। তারপরেই মাছটা কেটেছি। আর মাছ কাটার পরে গায়ে একটু আষ্টে গন্ধ হয়ে গিয়েছিল বলে আগে স্নানটা করে আসলাম। তারপরে তোমাদের সাথে আজকে শেয়ার করব আর একটা রেসিপি। মাছের ডিমের পাতুরি তো তোমাদের আগে একবার দেখিয়েছিলাম, এইবার একটু অন্যরকমভাবে দেখাবো মাছের ডিমের পাতুরি। আমাদের বাড়ির পাশেই বলছিলাম যে প্রচুর কুমড়ো ডাঁটা হয়েছে। আর কুমড়ো ডাঁটা বা ডাঁটা জাতীয় জিনিস খেতে আমি ভীষণ পছন্দ করি। আমরা কেউ এই গাছটা লাগাইনি, নিজে নিজেই গাছ হয়েছে। আর এতটা ছড়িয়ে গেছে যে খেয়ে শেষ করা তো দূরের কথা, মানে লোক দিয়ে এখন পারলে পরিষ্কার করতে হয়, এতটা ছড়িয়ে গেছে। কিন্তু গাছটা এত বেশি ভালো হয়েছে যে দুদিন পরপরই অল্প অল্প করে শাক ডাঁটা তুলে এনে রান্না করে আমরা খাচ্ছি। মানে নষ্ট করতেও মায়া লাগছে, এতই ভালো হয়েছে। আর পাতাগুলো একদম সবুজ রঙের পরিষ্কার হয়েছে। তাই জন্য এই পাতাগুলো মাঝে দিয়ে এনে আমরা পাতুরি করেছিলাম। আর পাতুরিটা খাওয়ার পরে সবার এত ভালো লেগেছিল, তাই আজকে ভাবলাম মাছের ডিমের পাতুরিটা বরং এই কুমড়ো পাতার মধ্যেই করি। তার জন্য দেখো আমি মাছের ডিমটাকে একটু জলে ভাপিয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে পেঁয়াজ কুচি আর আলুটাকেও ওই পেঁয়াজের মতনই যতটা পেরেছি সরু সরু করে কেটে নিয়েছি। কারণ আলুটাকে আর ভাপাবো না, একবারে পাতুরির মধ্যেই এটা সিদ্ধ হবে, তাই খুব সরু সরু করে কেটে নিয়েছি। তোমরা যদি মোটা করে কাটো তাহলে ডিমের মতন আলুটাকেও একটু ভাপিয়ে নেবে। এরপরে একটু রসুন বাটা, টমেটো বাটা, নুন, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর একটু সর্ষের তেলও দিয়ে নিয়েছিলাম। এরপরে কুমড়ো পাতার মধ্যে দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে চারিপাশটা আটকে সুতো দিয়ে বেঁধে নিলাম। এবার অল্প তেলের মধ্যে এপিটোপিট একটু হালকা করে ভেজে রেখে দেবো, কারণ দুপুরবেলা যেহেতু খাবে। আর একবার গ্যাসটাকে জ্বালিয়ে দিয়ে কড়া করে ভেজে নেব, তাহলে পাতার সমেতে কিন্তু পাতুরিটাকে খাওয়া যাবে। যারা কিনা ভাবছো এটা আবার কি ধরনের খাবার, তাদেরকে বলবো এখন তো ঘরের চালে বা আশেপাশে কুমড়ো পাতা হয়ই। তোমরা একবার কুমড়ো পাতা দিয়ে এই মাছের পাতুরি রেসিপিটা করে দেখো, তারপরে আমার এই ভিডিওর নিচে এসে কমেন্ট করে জানিও যে কেমন খেলে। এতটুকুই বলবো, এর বেশি আর কিছু বলবো না যে এটা খেতে কিরকম হয়েছিল। তো এইটা রান্না হতে থাক। এর মধ্যে মাম্মার জন্য আজকে করেছিলাম ল্যাটা মাছের ঝোল। আর ল্যাটা মাছটাও আমাদের পুকুরেরই জ্যান্ত ছিল বলে ওকে টাটকা মাছের ঝোলটাই করে দিলাম। আর এর মধ্যে যে তোমরা শাকগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে লাল শাক। ও তো আলাদা করে আর 5 পদ খায় না, তাই ওই মাছের ঝোলের মধ্যে সব রকম সবজি একটু শাকও দিই, যাতে করে সব রকম খাবারটাই ওর পেটে যায়। আর রান্না করতে করতে তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার করি। এই যে এই ধরনের যে বক্সগুলো যার মধ্যে কেক বা কুকিজ
এই জিনিসগুলো পাওয়া যায়, এর মধ্যে আমি এইভাবে আদা আর রসুন রেখে দিই। যেহেতু অল্প পরিমাণ আদা আর রসুন, তাই এই ছোট বক্সের মধ্যেই হয়ে যাবে। বাজার থেকে যে রসুনটা এনেছে এর কোয়াগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে রেখে দিলাম। এইভাবে রাখলে অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। আর তোমরা পারলে পরে এই বক্সের নিচে একটা টিস্যু পেপার বা একটা কাপড়ের টুকরো দিয়ে নিতে পারো, তাহলে অনেক দিন অবধি কিন্তু ভালো থাকে। আর এই যে সজনে ডাঁটা, এটা বাজার থেকে আনলে যদি সেই দিন রান্না না করো, তাহলে অন্তত সময় করে বসে এইভাবে কেটে একটা বক্সের মধ্যে করে ফ্রিজে রেখে দেবে, তাহলে 10-15 দিন চোখ বন্ধ করে কিন্তু ভালো যাবে। এবার আস্তে আস্তে অল্প অল্প করে বের করে রান্নাতেও দিতে পারবে, বা একেবারে 10-15 দিন পরে বের করেও তোমরা রান্নায় দিতে পারবে। দেখবে যেইভাবে রাখছো ঠিক সেইভাবেই কিন্তু 10 দিন অবধি থাকবে। আজকে দুপুরের দিকটা একটু আইসক্রিম খেতে খুব ইচ্ছা করছিল, তাই ও একটু আইসক্রিম নিয়ে এসছে। আর আইসক্রিমটা এনেছে তাও আবার রাবড়ি ফ্লেভারের, মানে মিষ্টির ফ্লেভারেও আজকাল কিন্তু আইসক্রিম পাওয়া যাচ্ছে। আর খেয়ে দেখলাম সত্যি সত্যি অনেকটাই ওই মিষ্টি মানে রাবড়ির মতন কিন্তু টেস্টটা আসছে। যখন ঘরে আসলাম, জানলাটা আটকাতে গিয়ে দেখি সামনের ওই গাছটার মধ্যে এত বড় একটা গুলশাপ। দেখে তো প্রথমে আমি লাফিয়ে উঠেছি যে জিনিসটা কি, তো পরে দেখলাম যে না, এটা তো গুলশাপ। আমাদের এই জায়গাটার মধ্যে কম বেশি অনেক গুলশাপ আছে, তো আমি কোনোদিন এত বড় গুলশাপ দেখিনি। জানি না এটাকে আর কে কি বলে, আমরা তো ছোটবেলা থেকে গুলশাপই বলে এসেছি। কিন্তু দেখছিলাম এটা নড়াচড়া করছে না। তারপরে কিছুক্ষণ পর লক্ষ্য করলাম পাশের ডালটার মধ্যেই ঝুলে রয়েছে একটা লাউডগা সাপ। ভাবা যায়। তারপরে আমরা দুজন মিলে আধ ঘন্টা ধরে বসে এই দুজনের কাণ্ড দেখছি, কিন্তু দেখছি না নড়ছে সাপটা, না নড়ছে গুলসাপটা। মানে ওই সাপটাকে ধরবে বলেই গুলসাপটা ওখানে ছিল, সেটা তো বুঝলাম। তো আধ ঘন্টা ধরে দুজনের একজনকেও আমি নড়তে দেখলাম না। অনেকক্ষণ এইভাবে মাম্মাকে নিয়ে বসে বসে দেখার পর দেখলাম যে না, কিছুই তো হচ্ছে না। তারপরে জানলাটা আটকে শুয়ে পড়লাম। তারপর ভাবলাম সন্ধ্যাবেলা আজকে তোমাদের সাথে একটা খুবই দরকারি জিনিস শেয়ার করার, যেটা অনেকদিন ধরেই ভাবছি করব কিন্তু করা আর হচ্ছে না। মাম্মা অন্নপ্রাশনে জনসনের সেট 5খানা পেয়েছিল, তো অন্নপ্রাশনের পরপরই একটা সেট ভেঙে ওকে ব্যবহার করাচ্ছিলাম, মানে শুধু ক্রিমটা আর যে বডি অয়েলটা সেটা ব্যবহার করাচ্ছিলাম, কারণ সেই সময়টা একটু শীত শীত পড়েছিল। তারপরেই মাম্মার একটু স্কিনের প্রবলেম হচ্ছিল, তো আমরা যথারীতি ডাক্তারের কাছে গিয়েছিলাম। তো উনি জিজ্ঞাসা করেছিল যে ওকে কি ইউজ করাচ্ছি। তখন আমি বললাম যে ওকে আগে মামা আর্থের ক্রিমটা ইউজ করাতাম, এখন জনসনের ক্রিমটা দিচ্ছি, আর মামা আর্থের টপ টু টোটা ওকে ইউজ করাই। কিন্তু যেহেতু এখন শীত পড়েছে, জনসনের বডি অয়েলটা ওকে মাঝে মাঝে ইউজ করাচ্ছে। তখন উনি আমাকে একরকম বকা দিয়েই বলল যে কোনো দিন বাচ্চাকে জনসনের কোনো প্রোডাক্ট ইউজ করাবেন না। শুধু আপনিই না, আপনার চেনা জানা বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলির যদি কেউ থাকে সবাইকে যেন আমি এটা জানাই, জনসনের কোনো জিনিস বাচ্চাকে ইউজ করাতে না এবং কাউকে কোনোদিন গিফটও করতে না। তো আমি রীতিমতন ভয় পেয়ে গিয়েছিলাম যে মাম্মার এই স্কিনের প্রবলেমটা তাহলে কি তার জন্যই হলো। তখন বললো যে না, এর থেকে হয়নি, এটা অন্য একটা কারণে হয়েছে। এখন অনেক বাচ্চারই এই প্রবলেমটা স্কিনে হচ্ছিল, সেই জন্য উনি একটা সলিউশন দিয়েছিল, সেটা ইউজ করার পর মাম্মা যদিও ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এই জনসনের ব্যাপারটা শোনার পরে ওনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে ও অন্নপ্রাশনেতে এরকম প্রচুর প্রোডাক্ট পেয়েছে, এখন তাহলে সেগুলোকে কি ফেলে দিতে হবে? বললো যে না, বাড়ির বড়রা ইউজ করে ফেলতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু বাচ্চাকে কোনোভাবেই এগুলো ইউজ করাবেন না। উনি এটা বলার পরে আমি ওনার কথাটা এই কারণেই বিশ্বাস করেছি, কারণ মাম্মা হওয়ার পরে যখন আমি প্রথম দিকে ওর জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে এইসব দেখার জন্য গুগলে সার্চ করেছিলাম, তখন আমি কিন্তু দেখেছিলাম যে জনসনের পাউডারটাকে ব্যান করে দেওয়া হয়েছে, সেটা থেকে নাকি ক্যান্সার হয়। এইসব শোনার পরে আমি জনসনটাকে মাথা থেকে পুরোই বাদ দিয়ে দিয়েছিলাম। তখন আমি মামা আর্থের একটা ক্রিম আর বডির জন্য টপ টু টোটা অর্ডার করেছিলাম, সেটাই ওকে দিচ্ছিলাম। কিন্তু অন্নপ্রাশনের সময় যখন এগুলো ও পেয়েছে, ভাবলাম যে যাক, এগুলো তো তাহলে আর কিনতে হবে না, মোটামুটি এর মধ্যে শ্যাম্পু, ক্রিম, বডি লোশন সব কিছুই রয়েছে, এখান থেকে নিয়ে ব্যবহার করা যাবে। কিন্তু সেটা তো আর হলো না। এইসব কথা শোনার পরে কি করেই বা আমরা ওকে এগুলো ব্যবহার করাই বলো তো? এখনো অনেকেই আছে যারা বাচ্চাকে জনসনের প্রোডাক্টই ইউজ করে, এবং আমরাও কিন্তু ছোট থেকে জনসনের প্রোডাক্টই ইউজ করে এসেছি। কিন্তু এখন যে এইগুলো নিয়ে এত প্রবলেম হচ্ছে তা আমার জানা ছিল না। তবে আমার আজকের ভিডিওটা করার উদ্দেশ্য এইটাই যে তোমরা যারা আমার কথাটা
কথাটা শুনে বিশ্বাস করলে তারা বাচ্চার জন্য আর এই প্রোডাক্ট ইউজ করিও না। আর যারা করাচ্ছ তারা এখনই বন্ধ করে দাও ইউজ করা, কারণ মার্কেটে এখন আরও অনেক ধরনের ব্র্যান্ড এসে গেছে। তোমরা সেই সব প্রোডাক্টগুলো বাচ্চাকে ইউজ করাতেই পারো, কিন্তু এই ব্র্যান্ডের কোনো প্রোডাক্ট ইউজ করিও না, এটুকু আমি রিকোয়েস্ট করছি। কারণ কিছু হোক বা না হোক, যেহেতু এটা ছোট বাচ্চাদের বিষয়, সেহেতু আমাদের এটা নিয়ে অনেকটাই বেশি সচেতন থাকা উচিত। সেই জন্য আজকে তোমাদের সাথে এটা শেয়ার করলাম। আজকে এই প্রোডাক্টগুলো সব ভেতর থেকে বের করে এক জায়গায় রাখছি। পাউডারগুলোকে আমরাও ভাবছি ইউজ করব না, বাদ বাকি যে সাবান বা ক্রিম যা যা রয়েছে সেগুলো অল্প অল্প করে আমরা ব্যবহার করে ফেলবো, কিছু তো করার নেই। কারণ সবাই ওকে এটা ভালোবেসে অনেক কষ্ট করে ওর জন্য এগুলো এনেছে, এগুলো ফেলে দিতে সত্যিই ভীষণ মায়া লাগে। আর এই যে জামাগুলো পেয়েছে এগুলো তো মাম্মার এখন আর হবে না, তো দেখি এই জামাগুলো কি ব্যবস্থা করা যায়। আরও একটা জিনিস বের করেছিলাম যেটা মাম্মা অন্নপ্রাশনে পেয়েছে, এই ধরনের চেয়ারগুলো, এগুলোকে চেয়ার বলে না কি বলে ঠিক জানা নেই। এখন তো অনেক ধরনের খেলনা বসার জিনিস বেরিয়ে গেছে বাচ্চাদের, কিন্তু এগুলো কিন্তু বহুদিন আগের, মানে আমরা যখন ছোট ছিলাম তখনও দেখেছি এই জিনিসগুলোকে ব্যবহার করতে। মাম্মা এই একটা এরকম অন্নপ্রাশনে পেয়েছে, অনেকদিন ধরেই মাথায় ছিল যে ও একটু বড় হলে ওকে এটা বের করে দেবো। তো ফাইনালি এটা আজকে বের করলাম, আর বসে বসে হাওয়া দিয়ে এটাকে ফোলালাম। এটা ফোলাতে গিয়ে আমার হাতের অবস্থা আজকে খারাপ হয়ে গেছে। আমি ভেবেছিলাম মাম্মা এটা দেখে প্রথমে একটু ভয় পাবে, উঠতে চাইবে না, কিন্তু দেখলাম যে না, এটা হওয়ার পরে এত বেশি ও খুশি যে এটার থেকে আর সরতেই চাইছে না। তাহলে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানিও, ভালো লাগলে একটা লাইক করো। আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো আজকের মতন টাটা, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।